গল্প মাত্র 3 মাস। লেখায় রিসমি। উৎস লাল টুকটুকে একটা শাড়ি আমার হাতে দেয়া মাত্রই আমি শাড়িটা ছুঁড়ে মারলাম দরজা বরাবর বাইরে ফেলে দেওয়ার জন্য। কিন্তু শাড়িটা বাইরে না গিয়ে দরজায় লেগে ফ্লোরে পড়ে গেল। কি পেয়েছেন আপনি? শাড়ি এনেছেন কেন? আমি কি আপনাকে বলেছি আমার জন্য শাড়ি আনতে? অধিকার ফলাচ্ছেন? অধিকার? আজ শাড়ি দিবেন, কাল গায়ে হাত দিবেন, এটাই তো? এসব কি বলছো তুমি অনু? এমন করছো কেন? আপনাকে আমি কি বলেছি আপনার মনে নেই? আমি আপনাকে স্বামী বলে স্বীকার করি না। মানি না আপনাকে আমি স্বামী। কোন দিন আর আসবেন না আমার ইচ্ছে পূরণ করতে? তুমি তো গতকাল ভাবির সাথে টিভি দেখার সময় বললে, ভাবি, আমার না টকটকে লাল রঙের একটা শাড়ি আর কালো রঙের একটা ব্লাউজ পরতে ইচ্ছে করছে। তাই তো আমি তোমার জন্য নিয়ে এলাম। আমি কি আপনাকে বলেছিলাম? না। আপনাকে আনতে বলেছিলাম? না। তাহলে? যাকে আমি ভালোবাসি না, স্বামী বলে স্বীকার করি না, তার কাছ থেকে কিছু নেয়ারও প্রশ্নই আসে না। তুমি না মানলেও এটাই সত্যি যে তুমি আমার স্ত্রী। আর তোমার সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব এখন আমার। আমার কোন ইচ্ছে আপনাকে পূরণ করতে হবে না। ধন্যবাদ। আপনি এবার আসতে পারেন। আর আপনি আপনার সময় গুনেন। এবং প্লিজ যান এখান থেকে। আমাকে একা থাকতে দিন। উৎস: আমার বিয়ে করা বর, যাকে আমি 3 দিন হয় কবুল বলে বিয়ে করেছি। কিন্তু আমি ওকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। আর কোনো দিন পারবো বলেও মনে হয় না। কেননা বিয়েটা আমি নিজ ইচ্ছেও করিনি। বিয়েটা সম্পূর্ণ বাবা মায়ের ইচ্ছেতেই হয়েছে। একদিন আমি অনয়ের ছোট ভাই সাথে লুডো খেলছিলাম আর দুষ্টুমি করছিলাম। আর হুট করে উৎস ওর পরিবারের লোকজন নিয়ে আমাদের বাসায় হাজির। বাবা মাও সেদিন খুব রান্নাবান্না করেছিলেন। বুঝতে পারছিলাম না কেন এত আয়োজন। উৎস বাবার বন্ধুর ছেলে। উৎস আর আমার আব্বু দুজন ছোটবেলার খেলার সঙ্গী। দুজনকে নাকি দোস্ত পাঠিয়ে দিয়েছিলেন তাদের বাবা মা। সেই থেকেই তারা কলিজার বন্ধু। ওনাদের দেখে ভাবলাম হয়তো আম্মু আব্বু এমনিতেই নিমন্ত্রণ করেছেন। কিন্তু তখনই আমার ভুল ভাঙে যখন আব্বু এসে আমাকে বললেন, অনামিকা, আজ তোর বিয়ে। এবং তা উৎসর সাথে। উৎসর বাবা মা এই শাড়ি গহনা নিয়ে এসেছেন। যা, এগুলো পরে নে। আব্বু: এসব কি বলছো তুমি? যা শুনেছিস ঠিক শুনেছিস। যা, এগুলো পরে নে। তোমরা কি পুতুল পেয়েছ আমায়? যা বলবে তাই মাথা পেতে নেব। আমি বলছি না গতকাল? আমি সায়ানকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় তবে আমি সায়ানকেই করব, নয়তো আর কাউকে না। কিন্তু বাবা সেদিন আমার কোন কথা শোনেননি। গত রাতে আমি সায়ানের কথা বলার পরই তারা আমার বিয়ে ঠিক করে ফেলেন উৎসের সাথে। উৎসের পরিবার থেকে অনেক দিন আগেই আমার বাসায় প্রস্তাব দিয়েছিল বিয়ের জন্য। আব্বু তখন না করেছিলেন, আর বলেছিলেন লেখাপড়া শেষ হোক আগে অনামিকার, তারপর ভেবে দেখা যাবে। কিন্তু যখনই আমি পরিবারে সায়ানের কথা জানালাম, তখনই তারা এমন প্ল্যান করলেন। আমি খুব করে না করেছি, কিন্তু আমার বারণ শুনে বাবা স্ট্রোক করেন। আর বাধ্য হয়ে সেদিন আমার উৎসকে বিয়ে করতে হয়। আমি অনামিকা, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার ছোট্ট একটা ভাই আছে, ওর নাম অয়ন। বাবা মায়ের অবাধ্য কোন দিন হইনি আমি ছোটবেলা থেকে। তারা যা বলেছেন তাই শুনেছি। তাই ভেবেছিলাম সায়ানের কথা বললে তারা আমার একমাত্র আবদারটা রাখবেন। কিন্তু রাখলেন না। এবারও তাদের কথা মতো আমার ভালোবাসাকে কোরবানি দিতে হলো। সায়ানকে হারাতে হলো।
কিন্তু সায়ান আমাকে রিয়েল লাভ করে। তাই তো বিয়ের কথা আর আমার পরিস্থিতির কথা শোনা মাত্রই আমাকে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরটাকে নয়। তুমি 6 মাস বা বছর পরও যদি আমার কাছে চলে আসো, তাহলেও আমি তোমাকে গ্রহণ করব। তাই আমি বাসর রাতেই উৎসকে সব বলে দেই আর বলি, আমি আপনার সাথে সংসার করতে পারবো না, আমি সায়ানের কাছে চলে যাব, শুধু বাবা একটু সুস্থ হলেই। আর আপনি যত তাড়াতাড়ি পারেন আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। আমি পরিস্থিতির চাপে পড়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। বাবা এমন অসুস্থ না হলে আমি সায়ানের সাথে পালিয়ে যেতাম। তাই আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। স্বামীর অধিকার চাইতে আসবেন না একদম, নইলে একদম খুন করে ফেলবো। আপনাকে না, নিজেকে। কিন্তু উৎস আমার কথাগুলো শুনে যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। শোনো মিসেস অনু। এই অনুকে? আমার নাম অনামিকা। আর আমি আপনার মিসেস নই। আমি তোমাকে আদর করে অনু ডাকবো। ডিভোর্স চাও তো? ওকে, আমি তোমায় ডিভোর্স দিব। তবে 3 মাস পর। 3 মাস পর মানে? হ্যাঁ, 3 মাস পর তোমাকে আমি ডিভোর্স দিব, যদি তুমি চাও। কিন্তু এই 3 মাস আমাকে সময় দিতে হবে। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, এই 3 মাসে তুমি নিজেকেই বদলে ফেলবে আর আমাকে বুকে টেনে নেবে। হা হা হা। এত কনফিডেন্স? ইয়েস। তবে ওকে, আমিও চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। আমিও ঠিক 3 মাস পার হতেই 91 দিনের দিনই আপনাকে ডিভোর্স দিয়ে সায়ানকে বুকে জড়িয়ে নেব। মনে রাখবেন, মাত্র 3 মাস। তবে ওকে, আমিও চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। আমিও ঠিক 3 মাস পার হতেই 91 দিনের দিনই আপনাকে ডিভোর্স দিয়ে সায়ানকে বুকে জড়িয়ে নেব। মনে রাখবেন, সময় মাত্র 3 মাস। এরপর থেকে উৎস আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আমার মন ওকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। পারবেই বা কি করে, আমি যে অনেক আগেই সায়ানকে ভালোবেসে বসে আছি। বিয়ের স্বপ্ন দেখেছি। বাবা মা মেনে নিলেই আজ আমি সায়ানের ঘরে থাকতাম। সায়ানকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছি আমি। স্বপ্নগুলো শুধু পূরণের অপেক্ষায় ছিলাম। আর সেই স্বপ্নগুলো আমার পুড়ে ছাই হয়ে গেল। অনামিকা, এই অনামিকা কি ভাবছো? প্লিজ আপনি যান এখান থেকে। আর শাড়িটা নিয়ে যান। আমার ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দিন। উৎস চলে যায়। কিছুক্ষণ পর উৎসর মা আমাকে এসে দেখেন। বৌমা, বৌমা কোথায় তুমি? এই তো মা আসছি। উৎসের আত্মীয় স্বজনরা এসেছেন। সবাই আমাকে দেখতে এসেছেন। মা সেই জন্যই আমাকে ডেকেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাই কি উৎসের বউ? হ্যাঁ গো ভাবি, এটাই আমাদের উৎসের বউ। বাহ, কি সুন্দর দেখতে গো আমাদের বৌমা। এসো মা এসো, বসো এখানে। আমি গিয়ে সবার সাথে বসলাম। ভাবি সবাইকে নাস্তা এনে দিলেন। সবাই আমার সাথে কথা বলছেন এক এক করে। জানো বৌমা, তোমার বর কিন্তু খুব ভালো। আজ পর্যন্ত এ পাড়ার কেউ ওকে খারাপ বলতে পারেনি। আরে আরে, পারবে কি করে? ও কি কোন মন্দ কাজ করেছে নাকি এখন অবধি? সবাই উৎসের প্রশংসা করছে। কিন্তু এসব শুনতে আমার একটুও ভালো লাগছে না। এখানে যদি সায়ানের প্রশংসা করা হতো তবে হয়তো আমার কখনোই মন্দ লাগতো না। কিন্তু উৎসকে যে আমার সহ্যই হয় না। যদিও উৎস দেখতে ভালোই হ্যান্ডসাম, কিন্তু আমার চোখে সায়ানই পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ। আমার ফোন বাজছে। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে রুমে গেলাম। গিয়ে দেখি উৎস আমার ফোনের সামনেই বসে।
ফোন বাজছে আরও দেখে যাচ্ছে। অন্য কেউ হলে হয়তো এতক্ষণে ফোনটা রিসিভ করে যাতা বলে দিত, কারণ স্পষ্টভাবেই স্ক্রিনে বারবার নামটা ভেসে উঠছে, জান আমার। আমি ফোনটা হাতে নিতেই উৎস রুম থেকে আবার বেরিয়ে গেল। হ্যাঁ বলো। এতক্ষণ লাগে ফোন ধরতে? কত চিন্তা করছিলাম জানো। সরি, আসলে বিজি ছিলাম একটু। ওই উৎসের সাথে নয়তো। সায়ান প্লিজ। তোমাকে বলেছি না, ও আমার হাতটাও আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেখবে না। এমন ছেলে ও। বাহ, 3 দিনেই চিনে গেলে। তুমি কি এখন ঝগড়া করবে আমার সাথে? না। আচ্ছা রাখছি। নিজের খেয়াল রেখো। ওকে। তুমিও। সায়ান ফোন রেখে দেয়। দেখতে দেখতে কেটে যায় 15 দিন। উৎসর পরিবারের সবাই আমাকে খুব স্নেহ করে। তারা ছেলের বউ হিসেবে না, এ বাড়ির মেয়ের মতোই রাখছেন আমাকে। এর মধ্যে আমি আর আমাদের বাসায় যাইনি। আব্বু সুস্থ হয়েছেন এখন। আমি আর যাইনি তাকে দেখতে। যেই মানুষটা আমার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করলো, তাকে দেখতে যাওয়ার ইচ্ছেটা আর নেই। উৎস এর মধ্যে কয়েকদিন এই বাড়ির কাউকে না জানিয়ে গিয়ে দেখে এসেছে আম্মু আব্বুকে। আমি যাইনি। না জানিয়ে যাওয়ার কারণ হচ্ছে, তাহলেই সবাই বলবে আমি কেন গেলাম না। তাই আমি ছাড়া আর কাউকেই জানাইনি। যদিও একদিন শুধু সবার সাথে গিয়ে দেখে এসেছিলাম, কিন্তু তেমন কোন কথা বলিনি। সবার সামনে যতটুকু বলার দরকার ছিল ততটুকুই বলেছি। ফোন বাজছে। হ্যালো সায়ান। কবে আসবে তুমি বলো তো? আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। আমার ভালোবাসার মানুষ অন্যের ঘরে, আমি এটা মানতে পারবো না। তাছাড়া এখন কিসের দেরি তোমার? তোমার বাবাও তো এখন সুস্থ। সায়ান আর মাত্র 2 মাস 15 দিন। তারপরই আমরা এক হব। আমি আর ধৈর্য রাখতে পারছি না অনামিকা। আমার বারবার মনে হয় ওই ব্যাটা উৎস তোমাকে। কোন চিন্তা করো না। ও এমন না। উফ রাখছি আমি। ভালো লাগছে না আমার। আচ্ছা ভালো থেকো। আসলেই তো, কারো পক্ষেই সম্ভব না তার ভালোবাসার মানুষটাকে অন্যের হতে দেখা। সায়ান কিভাবে পারবে সহ্য করতে তাহলে? কিন্তু উৎস, আমি তো ওর বিবাহিতা স্ত্রী। আমি যখন সায়ানের সাথে চলে যাব, তখন ও এটা মানতে পারবে তো? পারবে না কেন? অবশ্যই পারবে। আমি তো আর ওর ভালোবাসা না। আমি তো আগেই সব বলে দিয়েছি আমি ওকে ভালোবাসি না। আমি সায়ানের কাছে চলে যাব। সেহেতু ওর আমাকে ভালোবাসারও কোন প্রশ্নই উঠে না। তাই আমি গেলেও যা না গেলে সেই একই। ভাবতে ভাবতেই উৎসর আগমন। অনু। জি। আজ সন্ধ্যায় আমার একটা অফিস প্রোগ্রাম আছে। সবাই তাদের ওয়াইফকে নিয়ে যাবে। তুমি কি আমার সাথে একটু যাবে প্লিজ? সরি। ও, আসলে সবার সামনে আমি একটু ছোট হয়ে যেতাম কিনা। যাকগে, সমস্যা নেই। উৎস গোসল করতে চলে গেল। আমি বিছানা ঠিক করছি। রুম ঝাড়ু দিচ্ছি। অনু, আমি তোয়ালেটা নিতে ভুলে গেছি, একটু দিবে প্লিজ? দিচ্ছি। আমি উৎসকে তোয়ালেটা দিতে দরজায় নক করি, আর ও দরজা খুলে দিতেই আমি কিভাবে যেন পা পিছলে ওর ওপরে পড়ে যাই। আর আমি ভিজতে থাকি ওর সাথে। ভিজে যাই অনেকটা। উফ অসহ্য। কি অসহ্য? ছাড়ুন আমাকে। আমি কি বলেছিলাম আমার ওপর এসে পড়ো? তুমি তো আমার সাথে গোসল করতে ধ্যান ধ্যান করে চলে এলে। আর আমি যদি এখন না ধরতাম তবে তো যেত কোমর একবারে ভেঙে। মন কি জয় করে ফেলেছি নাকি হুম?
মন জয় মাই ফুড। ছাড়ুন আমাকে, ছাড়ুন। এদিকে ভাবি আমাকে ডাকতে আমাদের রুমে আসেন। কোন সাড়া না পেয়ে ভেতরে ঢুকতেই দেখে আমরা দুজন নায়ক নায়িকার স্টাইলে ভিজেছি। আর ভাবি লজ্জা পেয়ে বলেন, সরি সরি, রোমান্টিক মোমেন্টে চলে এসেছি। আমি যাই, গোসল হলে তোমরা চলে এসো, মা বাবা তোমাদের ডেকেছেন। এদিকে আমি উৎসের বুকে 2-4টা ধুমধাম কিল ঘুষি দিয়ে নিজেকে ছাড়িয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিই। আর বেশরম নির্লজ্জ বলে কয়টা গালিও দেই। উৎস গোসল সেরে একবারে প্রোগ্রামের জন্য রেডি হয়। ছেলেটা দেখতে খারাপ না, ভালোই লাগছে। অনু: জি। কেমন লাগছে আমাকে বলো তো? ঠিকঠাক। ও আচ্ছা। আচ্ছা শোনো, আমি বাবা মার সাথে দেখা করে একবারে প্রোগ্রামে চলে যাব। তুমি রাতে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। তুমি আমার সাথে এলে ভালো হতো। আচ্ছা আসি। হুম। উৎস চলে যায়। আমি টিভি অন করে টিভি দেখতে থাকি। কিছুক্ষণ পর দেখি হঠাৎ মেসেঞ্জার টোন বেজে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখি উৎস ভুল করে ওর মোবাইলটাই রেখে চলে গেছে। কেন যেন আমি ওর মেসেঞ্জারে ঢুকলাম। দেখি ওর এক বন্ধুর মেসেজ। কিরে উৎস, এত লেট হচ্ছে কেন? ভাবি কি খুব বেশি মেকআপ করছে নাকি? তুই না বলেছিলি ভাবি না সেজেই রাজকন্যা? তাহলে এত লেট কেন শুনি? আচ্ছা তাড়াতাড়ি ভাবিকে নিয়ে আয়, তারপর ভাবির কাছেই শুনে নেব। আমি উৎসের মেসেঞ্জার চেক করতে লাগলাম। কয়েকটা মেয়ে ওকে অনেক মেসেজ দিয়েছে। ও কয়েকজনকে মেসেজ ব্লক দিয়ে রেখেছে। আর প্রায় সবাইকেই বলেছে আই এম ম্যারিড। আমি সব পুরনো মেসেজ চেক করলাম। আমি ওর ফেসবুক আইডিটাই ঢুকলাম। কি সুন্দর সুন্দর পিক আপলোড করা ওর। সেখানে শত শত লাইক কমেন্ট। মেয়েরা ক্রাশ খাবেই বা না কেন? ফাজিলটা দেখতে কি কম হ্যান্ডসাম নাকি? আমার জীবনে সায়ান না থাকলে হয়তো আমি ওকে আমার ক্রাশ বলে পরিচয় দিতাম। উৎস যাদের সাথেই চ্যাট করেছে, সবার কাছেই আমার অনেক সুনাম করেছে। সব দেখলাম একে একে। অথচ আমি ওর কেয়ার বা কিছুই করি না। কতই না মিথ্যে বলেছে ছেলেটা আমার প্রশংসা করে, বা রিলেশনশিপে ম্যারিডও দিয়ে রেখেছে। এত ফেমাস হবার পরও ম্যারিড দিয়েছে। অথচ আজকাল তো মানুষ 2-4 বাচ্চার মা বাবা হলেও সিঙ্গেল দিয়ে রাখে। কিছুক্ষণ পর আবার একটা মেসেজ এলো। উৎস কই তুই? আমি এখানে রিপ্লাই করলাম, ভাইয়া উৎস মোবাইলটা ভুল করে বাসায় রেখে চলে গেছে। আমি অনামিকা। আপনি কোথায় ভাবি? আমিও বাসায়। কি বলছেন? আমরা সবাই এখানে কাপড়রা এসেছি। আর আপনি উৎসকে একা পাঠিয়ে দিলেন? জানেন এখানে ওর কত ফ্যান ফলোয়ার আছে। পরে অন্যের দখলে চলে গেলে কাঁদবেন না জানো। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। ওই দিকে উৎস পৌঁছে যায়। কিরে ভাবি কই? আরেও একটু অসুস্থ। সবাই উৎসকে ঘিরে ধরে, ভাবি কই, ভাবি কই। আশেপাশে কয়েকটা মেয়ে উৎসর সাথে কথা বলছে। সবাই এনজয় করছে প্রোগ্রাম। কাপল ডান্স করছে কাপলগুলো। উৎস আর নিঝুম দাঁড়িয়ে। এই নিঝুমই উৎসকে খুব বিরক্ত করে। তাই উৎস ওকে ব্লক করেছে। সব দেখে নিয়েছি আমি। হঠাৎ নিঝুম বলে উঠে, চলো আমরা দুজন একসাথে ডান্স করি। আর তখনই আমি সেখানে গিয়ে উঠি। আর বলি, কেন? আমি কি মরে গেছি? নিঝুম বলে উঠে, চলো আমরা দুজন একসাথে ডান্স করি। আর তখনই আমি সেখানে গিয়ে উঠি। আর বলি, কেন? আমি কি মরে গেছি? অনু তুমি? হ্যাঁ আমি। কে এই মেয়ে উৎস?
শি ইজ মাই ওয়াইফ নিঝুম। ও আচ্ছা, তাই তো বলি। কি? না কিছু না, তুই এনজয় করো। আমি আসছি। এনজয় করুন আপনারা। ওকে, থ্যাঙ্কস। নিঝুম চলে যায়। বাহ, তুমি এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তবে কি ভেবে নিব ঘায়েল করে ফেলেছি? আহ, এতই সহজ? তবে যে হুট করে এখানে চলে এলে? আসলাম আপনার ফোনটা দিতে। উফ, ফোনের উপর ফোন আসছিল, জাস্ট বিরক্ত হয়ে গেছি। এটাই কি কারণ? জি, এটাই কারণ। কারণ যাই হোক, তুমি যে এসেছো এটাই অনেক। কিন্তু প্রোগ্রামটা যে এখানে জানলে কি করে? আপনার বন্ধু মেসেজ করেছিল, তাকে জিজ্ঞেস করে জেনেছি। কেন জানলে? বাহ রে, ফোন দিতে আসতে হবে না? নয়তো সারা রাত ফোনের জ্বালা সহ্য করব নাকি? হা হা হা। আচ্ছা বুঝলাম। এবার হাত ধরো। হাত ধরবো মানে? আরে বাবা, নাচতে হবে তো। আমি নাচবো না? ওই দেখো, সবাই কি সুন্দর ডান্স করছে। আমরা এভাবে দাঁড়িয়ে থাকলে লোকে কি বলবে? যা বলে বলুক, তাতে আমার কি? উৎস এবার নিজেই আমার হাত ধরে ওর কাছে টেনে নিল আমাকে। বাধ্য হয়ে আমার ওর সাথে ডান্স করাই লাগলো। জানো, কথাটা বলতে চাচ্ছিলাম না, তবুও বলতে বাধ্য হলাম। কি? তোমাকে শাড়িতে দারুণ লাগছে। আচ্ছা, ধন্যবাদ। শাড়িটাও কিন্তু সুন্দর। আপনার কেনা যে? নিজের কেনা সবই সুন্দর লাগে। ওহো, ওই শাড়িটা? ওই শাড়িটা। যাক, শেষমেশ বেচারা শাড়ি ওর স্থান পেল। কত জায়গায় তো ঘুরলো ফিরলো। দরজায়, ফ্লোরে, অবশেষে নারীতে। মানে তোমাতে। হয়েছে হয়েছে, এবার থামুন। আমি আর নাচতে পারবো না। স্লো ডান্সের সমস্যা তোমার? এবার কিন্তু ধামাকাদার নাচ নাচবো। নাচুন, আমি যাই। আপনি একাই নাচুন। যা, সং অফ হয়ে গেছে। তুমি বেঁচে গেছো। আরে আরে, ভাবি নাকি? হ্যাঁ, এটাই তোমাদের ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত ভাবির দেখা মিলল তাহলে। তো এত দেরি হলো কেন? আরে আসতোই না। আমি বলেছি তার বর অন্যের দখলে চলে যাবে, সে না আসলে। তাই এসেছে। তাই নাকি ভাবি? না মানে এই, ওই তোমরা কি শুরু করেছো? ভাবি এবার লজ্জা পাচ্ছে তো। আচ্ছা চলো, এবার সবাই হালকা পাতলা কিছু খেয়ে নেই। আমি ভেবেছি হালকা পাতলা কিছু খাওয়া মানে খাবার খাবে। এখন দেখছি সবাই ড্রিঙ্কস করবে। এই নিন ভাবি। না ভাই, আমি ওসব খাই না। আরে নিন না, একদিন খেলে কিছু হবে না। না রে, ওকে দিস না। ও এসব সহ্য করতে পারবে না। কে বলেছে পারবো না? দিন তো ভাইয়া। আমি উৎসর উপর অনেকটা জেদ করেই ড্রিঙ্কস করলাম। কিছুক্ষণ পর আমার চোখ ঝাপসা হয়ে আসে। আমি সব ঘোলা ঘোলা দেখি। হেলে দুলে পড়ে যাই। উৎস সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে চলে আসে বাসায়। কোলে তুলে রুমে এনে খাটে শুইয়ে দেয়। বলেছিলাম দরকার নেই এসব খাওয়ার। না, শুনল না আমার কথা। আর এখন? এখন মাতলামো শুরু করে দিয়েছে। বলি কি, যদি সহ্যই করতে না পারো, তবে কি দরকার ছিল খাওয়ার? আমি এতক্ষণে সেন্স হারিয়ে ফেলেছি। হিতাহিত জ্ঞানী নেই আমার এখন। আমি মাতাল হয়েই বলছি। কেন খেলাম? কেন তুমি দেখোনি নিঝুম আমাকে দেখে হাসছিল?
ও কেন হাসবে? যখন তুমি বললে ও সহ্য করতে পারবে না এসব, তখন নিঝুম খিক খিক করে হাসছিল। তাই আমিও খেয়ে নিয়েছি। ও মাই গড, তুমি জেলাস ফিল করো নাকি? আর আমার বউ দেখছি আজ আমাকে তুমি তুমি করছে। বাহ, একদিনের ড্রিকন্স দেখি আপনি থেকে আমাকে তুমিতে এনে দিল। আচ্ছা শোনো, তুমি চুপচাপ ঘুমাও একটু। চোখ বন্ধ করো। সকাল হলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। আরে কই যাও তুমি? শোনো না। আমি উৎসর হাত টেনে ধরি। কিছু বলবে? হুম। বলো। তোমাকেও আজ খুব সুন্দর লাগছে। হা হা হা। তাই বুঝি? হুম, সত্যি। আর 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 তুমি সব সময়ই সুন্দর। তাই? হ্যাঁ। তবে তোমার থেকে কম। তাই? হুম। তোমার চোখও খুব সুন্দর। তোমার হাসি। আর তুমি পুরোটাই সুন্দর। আচ্ছা তুমি একটু ঘুমাও। আমি আসছি। উহু। ঘুমাবো না। তাহলে কি করবে? গল্প করব। অনু, তোমার এখন ঘুম দরকার। তুমি সজ্ঞানে নেই। কে বলেছে? আমি ঠিক আছি। আচ্ছা তুমি একটু চোখ বন্ধ করো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। না। তাহলে? আগে আমাকে গল্প শোনাও। কাল শোনাই? না, আজই। আচ্ছা তুমি চোখ বন্ধ করো, আমি গল্প বলি। তুমি গল্প শুনতে শুনতে ঘুমাবে কেমন? আচ্ছা। এক দেশে ছিল একটা রাজকুমারী। রাজকুমারীটা একটা রাজকুমারকে ভালোবাসতো। কিন্তু একদিন রাজা রাজকুমারীটাকে রাজকুমারের কাছ থেকে নিয়ে গিয়ে একটা প্রজার হাতে তুলে দিল। কেন? কেন প্রজার হাতে তুলে দিল? কারণ প্রজাটা সেই ছোটবেলা থেকে রাজকুমারীকে নিয়ে স্বপ্ন দেখত। আর ভাবতো, কবে রাজকুমারী বড় হবে আর কবে ওকে আমি আমার ছোট ঘরটাতে আমার ছোট্ট রানী করে আনবো। তারপর প্রজাটা দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করত। আর তারপর একদিন আল্লাহ প্রজার ইচ্ছেটা পূরণ করে দিলেন। রাজকুমারীকে প্রজাটা বিয়ে করে ঘরে তুলল। রাজা রাজি হলো। তারপরই সব সম্ভব হলো। কিন্তু বিয়ের পরই প্রজাটা জানলো ওর রানীটা অন্য এক রাজকুমারকে ভালোবাসে। আর ভেঙে গেল প্রজার স্বপ্ন। ইস, এখন কি হবে? জানি না কি হবে। আচ্ছা এখন কি হওয়া উচিত? কি আবার? রানীটার উচিত ওই রাজকুমারটাকে ভুলে যাওয়া। যেহেতু প্রজার সাথে ওর বিয়ে হয়ে গেছে। কিন্তু প্রজার রানীটা যে রাজকুমারটাকে অনেক ভালোবাসে। প্রজাও তো রানীটাকে খুব ভালোবাসে। ছোটবেলা থেকে ওকে নিয়ে স্বপ্ন দেখছে। ভালোবাসে। হুমটা ঠিক। আচ্ছা, রানীর জায়গায় তুমি হলে কি করতে? প্রজাকে ছেড়ে চলে যেতে? না, আমি প্রজাকে ছেড়ে যেতাম না। ভাগ্য মেনে নিতাম। আর প্রজার কাছেই রয়ে যেতাম। তাহলে প্লিজ থেকে যাও না। যেও না আমাকে ছেড়ে। আমি তোমাকে খুব ভালো রাখবো অনু। আমি তোমাকে খুব ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে কত স্বপ্ন বুনেছি তোমাকে নিয়ে। আমাকে একটা সুযোগ দিয়েই দেখো না। প্লিজ। তোমাদের ভালোবাসা মাত্র কয় বছরেরই বা হবে। কিন্তু আমার ভালোবাসা, সে তো যুগ যুগের। কান্না করে, ইমোশনাল হয়ে। এই উৎস, কি হলো তোমার? কাঁদছো কেন তুমি? উৎস কাঁদতে থাকে। কিছুতেই ওর কান্না থামে না। কাঁদে না। লক্ষ্মী সোনা, কাঁদে না। আমি তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি আমার বর না? আর আমি তোমার বউ। বউ কি কখনো বরকে ছেড়ে কোথাও যায়?
পাগল ছেলে। এই বলে আমি উৎসকে জড়িয়ে ধরি। আর উৎসও আমার কপালে চুমু খেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এই মুহূর্তে ও ভুলে যায় আমরা যে 3 মাসের একটা শর্তে আছি। সকাল হতেই আমি চিৎকার করে উঠি, কি করেছেন আপনি? ছি ছি ছি, আপনি আপনার শর্তের কথা ভুলে গেছেন? এত বড় অন্যায় আপনি করতে পারলেন? কেন করলেন আমার এত বড় ক্ষতি? দেখো অনু, প্লিজ আমাকে ভুল বুঝো না তুমি। প্লিজ আমার কথা শোনো। কথা শুনবো? ভুল বুঝবো না? কি কথা শুনবো আমি আপনার? আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় অন্যায় করেছেন। বিশ্বাসঘাতকতা করেছেন আমার সাথে। আর আমি শুনবো আপনার কথা? অনু, আমি কোন অন্যায় করিনি। নেইনি আমি তোমার দুর্বলতার সুযোগ। তুমি আমার স্ত্রী। হ্যাঁ, স্ত্রী। তবে আমি তো আপনাকে স্বামী মানি না। তাছাড়া আমাদের মধ্যে একটা 3 মাসের চুক্তি ছিল। আপনি হেরে যাবেন বলে আমার সাথে আজ এমন অন্যায় করলেন। আমি আপনাকে কোন দিন ক্ষমা করব না? কোন দিন না? আমি এই মুখ সায়ানকে কিভাবে দেখাবো আল্লাহ? আমি বারবার বলেছি ওকে, উৎস এমন ছেলে না যে আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করবে। কিন্তু আমার ধারণাই ভুল ছিল। ভুল ছিলাম আমি। না, তোমার ধারণা ভুল না। ভুল না তোমার ধারণা। তুমি আমাকে অনুমতি না দিলে আমি তোমাকে স্পর্শ করতাম না। তুমি আমাকে বুকে টেনে নিয়েছো বলেই আমি তোমাকে স্ত্রীর অধিকার দিয়েছি। নয়তো এই উৎস কোন দিন তোমাকে ছুতো না। বুকে টেনে নিয়েছে মানে? গতকাল রাতে তুমি মাতাল অবস্থায় আমাকে জড়িয়ে ধরেছিলে। আর কোন স্বামী তার স্ত্রীকে ওই অবস্থায় ফেলে চলে যেতে পারবে না? কোন দিন না? তুমি মনে করে দেখো, আমি বারবার চলে যেতে চেয়েছি। বলেছি ঘুমাও তুমি একটু, কিন্তু তুমি আমাকে যেতে দাওনি। এরপরও যদি তোমার মনে হয় আমি অপরাধী, তবে তুমি আমাকে যেই শাস্তি দিবে আমি তা মাথা পেতে নেব। আমি কিচ্ছু শুনতে চাই না। কিচ্ছু না উফফ। এখন আমি সায়ানকে কি জবাব দিব? ও আমাকে কি ভাববে? কেন হলো এমন ভুল আমার দ্বারা? দেখো অনু, তুমি এমন পাগলামো করো না। কোন ভুল হয়নি আমাদের? আমরা দুজন স্বামী স্ত্রী। পবিত্র একটা সম্পর্কে বাঁধা আমরা। এটা কোন ভুল নয়, অন্যায় নয়। চুপ, একদম চুপ। আমি কোন কথাই শুনতে চাই না আপনার। যান এখান থেকে। আপনার সামনে থেকে দূর হন। আচ্ছা, আমি যাচ্ছি। তুমি একটু শান্ত হও। উৎস চলে যায়। আর আমি কাঁদতে থাকি। তখনই সায়ানের ফোন আসে। কিন্তু আমি ওর ফোন রিসিভ করার সাহস পাই না। ফোন কেটে দিয়ে মোবাইল অফ করে রাখি। ফ্রেশ হয়ে শাশুড়ি মায়ের রুমে যাই। কি রে মা, উঠলি? হুম। কাল প্রোগ্রাম কেমন এনজয় করলি? ভালোই। শরীর খারাপ নাকি তোর? মুখটা অমন দেখাচ্ছে কেন? এমনি। ভালো লাগছে না তাই। আচ্ছা, খেয়ে নে। খেয়ে একটু রেস্ট কর গিয়ে তাহলে। হ্যাঁ অনামিকা, খেয়ে তুমি রেস্ট করো গিয়ে। কিচেনের দিকটা আমি আর একাই সামলে নিবনে। আচ্ছা ভাবি, থ্যাংক ইউ। রাতে উৎস অফিস থেকে বাসায় ফিরে আমার রুমে আসার সাহস পায় না। তবু ধীর পায়ে হেঁটে এসে আমাকে জিজ্ঞেস করে, সায়ানের সাথে কথা হয়েছে? না। তুমি কি আগের কথাই অটল এখনো? হ্যাঁ। থেকে যাওয়া যায় না আমার জীবনে? খুব ভালো রাখবো। কোন দিন কষ্ট দিব না। তুমি যা বলবে তাই শুনবো।
যান, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। ডিনার শেষ করে মোবাইলটা অন করি। সারাদিন মোবাইল অফ করে রেখেছিলাম। সায়ানের মুখোমুখি হবার সাহস পাচ্ছিলাম না। মোবাইল অন করতেই অনেকগুলো মেসেজ আসে সায়ানের। মেসেজগুলো পড়ে আমি সায়ানের নাম্বারে ফোন দেই। সায়ান রিসিভ করেই কান্না শুরু করে। কোথায় ছিলে তুমি? ঠিক আছো তো? কত চিন্তা হচ্ছিল জানো? ভয় পেয়ে গেছি আমি। ভাবলাম তোমার কিছু হলো কিনা। ঠিকই ভেবেছ। মানে? মানে হলো। চুপ কেন? বলো। আমার সাথে গত রাতে এমন কিছু ঘটেছে যা হবার কথা ছিল না। আমি আর তোমার যোগ্য নেই এখন। আমি আমার যোগ্যতা হারিয়ে ফেলেছি। ভুল হয়ে গেছে আমার দ্বারা। আমি পারিনি নিজেকে সেফ রাখতে। তুমি আমাকে ক্ষমা করে দাও। কান্না করে। প্লিজ কেঁদো না। কেঁদো না এভাবে প্লিজ। কিচ্ছু হয়নি। আমি তোমাকে ভালোবাসি অনামিকা। তোমার শরীরটাকে না। আমি আজই গ্রামের বাড়িতে এসেছি। তাই তোমাকে এতবার ফোন দিয়েছি সকালে। এখানে তেমন নেট থাকে না। রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। যদি তোমার ফোন অন পাই তো ফোন দিব। আমি আজ গ্রামে না আসলে তোমাকে এখনই আমার কাছে নিয়ে আসতাম। দাদুর শরীরটা তেমন ভালো না। তাকে দেখতে এসেছি। তুমি কোন চিন্তা করো না। আমি অতি শীঘ্র এসেই তোমাকে নিয়ে আসবো আমার কাছে। তুমি তাকে ডিভোর্সে ব্যবস্থা করতে বলো। আর দরকার নেই তোমার ওই বাসায় থাকার। আগেই বলেছিলাম চলে আসো। শুনলে না। 3 মাস সময় নিলে। আর এখন? উফ খোদা। আমিও তো মানুষ। কত সহ্য করব আমি আর? আমারই মরে যাওয়া উচিত। তাহলেই সব সমাধান হয়ে যাবে। এই না। একদম বাজে কথা বলবে না। আমি ফিরে এসেই তোমাকে নিয়ে আসব। একটু ধৈর্য ধরো। আচ্ছা, ভালো থেকো। দাদুর খেয়াল রেখো। তুমিও ভালো থেকো। রাখছি। উৎস দূর থেকে দাঁড়িয়ে সব শোনে। আমি ওর দিকে তাকাতেই। খুব ভালোবাসো তোমরা দুজন দুজনকে, তাই না? হুম। কি বললো? গ্রামে গেছে। গ্রাম থেকে ফিরলেই এসে নিয়ে যাবে আমাকে। আচ্ছা, ও ফিরুক। তারপর যা হয় দেখা যাবে। ঘুমাও একটু। হুম। আমাকে ক্ষমা করে দিও। তোমাদের ভালোবাসার মাঝখানে এসে পড়েছি কাটা হয়। আর থাকবো না বিধে তোমাদের জীবনে। দূরে সরে যাব। খুব দূরে। বহু দূরে। কিরে অনামিকা, তুই আজকাল খুব মন মরা হয়ে থাকিস। কি হয়েছে তোর? উৎসর সাথে কি ঝগড়া হয়েছে নাকি? না মা, ও কিছু না। এমনি। বাবা মায়ের কথা মনে হচ্ছে? যা তাহলে গিয়ে দেখে আয় উৎসকে নিয়ে। না মা, এখন না। আর কয়দিন পরে যাব। বাহ। আমার বৌমা দেখি আমাদের সাথে মিশে গেছে খুব সহজে। এখান থেকে এখন সরতেই মন চায় না। যেতেই মন চায় না আমাদের ছেড়ে। হ্যাঁ মা। আমি খুব খুশি জানিস। আমি চেয়েছিলাম আমার বউ দুইটা আমার মনের মতো হোক। দুজনই আমার এই পরিবারটাকে নিজের পরিবার করে নিক। নিজের পরিবারের মতো ভাবুক। মায়ের বন্ধনে বেঁধে রাখুক। আর হয়েছেও তাই। তোরা দুবউই আমার চোখের মণি। মা আমাকে আর ভাবিকে আদর করে জড়িয়ে ধরলেন। সত্যি। বাড়ির প্রতিটা মানুষ খুব ভালো। বাবা মা ভাবি ভাইয়া সবাই ভালো। উৎসও ভালো। তবে আমার জন্য হয়তো তার জন্ম না। অন্য কারো জন্য।
আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে এই মানুষগুলোকে খুব মিস করব। কোন দিন ভুলতে পারবো না এদের। তারা কি আমাকে ভুলতে পারবে? এখন যেমন ভালোবাসে ঠিক তেমনই কি ভালোবাসবে পরেও? নাকি ঘৃণা করবে আমায়? অনামিকা, কি হলো রে? কিছু না ভাবি। আচ্ছা আমি একটু আসছি। আচ্ছা যাও। মেয়েটার কি যে হলো হঠাৎ? শুধু মন মরা হয়ে থাকে। হ্যাঁ মা, আমিও সেটা লক্ষ্য করেছি। এক কাজ কর, আজ উৎসকে ফোন দিয়ে বল বাসায় তাড়াতাড়ি আসতে। তারপর আমি যা করার করছি। আচ্ছা মা। হ্যালো উৎস। জি ভাবি। ভাই তুমি আজ একটু বাসায় তাড়াতাড়ি এসো তো। কেন ভাবি? মা তোমাকে আজ একটু তাড়াতাড়ি বাসায় আসতে বলেছেন। আচ্ছা ভাবি, আমি ট্রাই করব। এদিকে প্রায় সন্ধ্যা। মা আর ভাবি মিলে কি সব যেন করছেন। আমাকে কেউ কিছুই বুঝতে দিচ্ছেন না। সন্ধ্যা হলেই উৎস বাসায় চলে আসে। ও তো এত তাড়াতাড়ি বাসায় ফিরে না। আজ হঠাৎ। দরজা খুলে দাঁড়িয়ে আছি আমি। অনু। জি। মা আমাকে তাড়াতাড়ি কেন আসতে বলেছেন? জানি না আমি। আচ্ছা ঠিক আছে। সরো দেখি আমি। উৎস মায়ের রুমে যায়। মা, কি হয়েছে? কোন সমস্যা? না। কোন সমস্যা না? যা ফ্রেশ হয়ে আমার রুমে আয়। কি হয়েছে বলবে তো? আগে ফ্রেশ হয়ে আয় তো। উৎস রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। কি হয়েছে বলো তো অনু? কিছুই তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। ভাবি আর মা সারাদিন কি যেন করেছে। আমাকে একটু বুঝতেও দেয়নি। আচ্ছা দেখি এখন গিয়ে। আমি উৎসকে এক কাপ চা করে এনে দিলাম। উৎস চাটা পান করে আমাকে নিয়েই মায়ের রুমে ঢুকলো। কি হয়েছে মা? এখন বলো। মা আমাকে আর উৎসকে 2টা প্যাকেট হাতে ধরিয়ে দেন। কি আছে এতে? আরে ভাই, রুমে গিয়ে খুলে দেখো না। কি আছে এতে? এত প্রশ্ন করতে পারো না তুমি। যাও যাও খুলে দেখো। হ্যাঁ যা। দুজন খুলে দেখ। আর পরে আমার কাছে আয়। আমি আর উৎস রুমে চলে এলাম। প্যাকেট খুলে দেখি একটা শাড়ি। আর কিছু জুয়েলারি। উৎস খুলে দেখে আমার শাড়ির রঙেরই একটা পাঞ্জাবি ওর প্যাকেটে। এগুলো কেন? শাড়ি, পাঞ্জাবি। আমি কি জানি? আমাদের কি আজ বিবাহ বার্ষিকী নাকি? বিয়ের এখনো 3 মাসও হয়নি। আর 1 বছর। ওহ তাই তো। আচ্ছা কি আর করার, চলো পড়ে নেই। মা তো পড়ে তারপর যেতে বলেছেন তার কাছে। হুম। তো পড়ো। আপনি বাইরে যান। বাইরে কেন যাব? বাইরে কেন যাব মানে? আমি শাড়ি কি আপনার সামনে পরবো নাকি? ওহ তাই তো। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। আমি পাঞ্জাবিটা পরে নেই আগে। এই কি করছেন কি করছেন? পাঞ্জাবি পরবো? টি শার্টটার উপরেই পরবো নাকি? তাই খুলছি। আপনার কি লজ্জা শরম কিছু নাই নাকি? বউ তুমি আমার। বউয়ের সামনে কিসের লজ্জা শুনি? ভুল। আপনার সাথে কথা বলাই ঠিক না। উৎস পাঞ্জাবি পরছে। আর আমি পেছনে ফিরে ঘুরে দাঁড়িয়ে আছি। হুম হয়ে গেছে। এবার আমি বাইরে অপেক্ষা করছি। আর তুমি শাড়ি পরে এসো। আচ্ছা। সাজুগুজু করতে আবার 1 ঘন্টা লাগিয়ে দিও না। আমি উৎসকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দিয়ে দরজা আটকে দিলাম। শাড়ি পরার কিছুক্ষণ পর আমি দরজার সামনে গিয়ে দেখলাম। আপনি কি আছেন এখানে?
হুম আছি। আমার শাড়ির কুচিগুলো একটু ধরে দিতে পারবেন? আমি একা একা ঠিক করতে পারছি না। হুম, দরজা খোলো। আমি দরজা খুলতেই উৎস আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই যে, কুচি ধরার জন্য ডেকেছি, এভাবে চেয়ে থাকার জন্য না। ও হ্যাঁ, তাই তো। তারপর উৎস নিচে বসে আমার শাড়ির কুচিগুলো ঠিক করে দেয়। অনু, হুম, সারা জীবন তোমার শাড়ির কুচিগুলো ঠিক করে দেওয়ার অধিকারটুকু চাই। দিবে আমায়? উৎস আমার শাড়ির কুচি ধরে উপরের দিকে তাকিয়ে আমাকে কথাগুলো বলছে। আমি কথা কাটিয়ে বললাম, মা অপেক্ষা করছেন, চলুন তাড়াতাড়ি। ও হ্যাঁ, চলো। এই দাঁড়াও দাঁড়াও। কি? তোমার জন্য কিছু চুড়ি কিনেছিলাম, দেয়ার সাহস পাইনি। শাড়ি এনেছিলাম, ছুঁড়ে ফেলে দিয়েছিলে। কাছের ছিল না বলে ভাঙেনি। চুড়িগুলো কাচের, তাই দেইনি। ও আচ্ছা, আমি আজ পরিয়ে দেই চুড়িগুলো? না মানে, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আর কি। হুম। হুম কি? হুম মানে ঠিক আছে। দিন। 1 মিনিট। হাত বাড়াও। বাড়ালাম। উৎস আমার হাতে চুড়িগুলো পরিয়ে দিচ্ছে। আর হঠাৎই একটা ভাঙা চুড়ি আমার হাতে লেগে হাত একটু কেটে যায়। আর আমি শব্দ করে উঠি। আর সাথে সাথে উৎস ঘাবড়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে। কিছু হবে না অনু, কিছু হবে না। বাজে চুড়ি, আমার বউকে কষ্ট দিচ্ছে। আমি কি জানতাম চুড়িগুলোর মাঝে যে আবার একটা ভাঙা চুড়ি থাকবে। উফ অফ, খুব লেগেছে না? লেগেছে হাতে, বুকে না, যে আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন। উফ শিট। দাঁড়াও, আমি স্যাভলন ক্রিম লাগিয়ে দিচ্ছি। কিচ্ছু করা লাগবে না, হালকা একটু লেগেছে, হাত কেটে পড়ে যায়নি। আপনার রিয়েকশন দেখে মনে হচ্ছে না জানি কতখানি কেটে গেছে। তোমার অল্প আঘাতেও আমার পাহাড় সমান কষ্ট হয়। যদি বুঝতে। মানে? কিছু না। চলুন, মা অপেক্ষা করছেন। ক্রিমটা লাগিয়ে দিয়ে নেই। 1 মিনিট। ক্রিম লাগানোর পর আমি আর উৎস মায়ের রুমে যাই। এতক্ষণে রাত হয়ে গেছে। বাহ, আমার ছেলে আর বৌমাকে তো দারুণ লাগছে। আসলেই মা, খুব সুন্দর লাগছে দুজনকে। এবার বলো কি বলবে? বড় বৌমা, জি মা। যাও, ওদের নিয়ে যাও। কোথায় যাব? আরে বাবা, চলোই না আমার সাথে। এত কথা কেন বলো? ভাবি আমাকে আর উৎসকে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। ভাবি, এই রাতে ছাদে গিয়ে কি করব? ক্ষুধা পেয়েছে আমার। চলো নিচে, চলো ডিনার করব। আরে আগে তোমরা চলো তো আমার সাথে। ছাদের দরজার সামনে গিয়ে ভাবি বলেন, এবার তোমরা দুজনই চোখ বন্ধ করো। আমি দরজা খুলব। চোখ বন্ধ করলে যাব কি করে? আমি দরজা খুলে দুজনকে নিয়ে যাব, এত চিন্তা করা লাগবে না। তোমরা শুধু আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। উফ কি জ্বালা। ওকে ঠিক আছে। আমরা দুজন চোখ বন্ধ করলাম। ভাবি আমাদের দুজনকে হাত ধরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, এবার চোখ খোলো দুজন, একসাথে। 1 2 3। খোলো। আমি আর উৎস চোখ খুলে অবাক। চারিদিক মোমবাতি জ্বালানো, খুব সুন্দর করে সাজানো হয়েছে মোমবাতিগুলো। মাঝখানে একটা টেবিল আর দুটো চেয়ার। এখানে আছে খাবার আর কিছু মোমবাতি। পাশেই দুইটা ছোট ছোট বক্স, একটা কেক, ছুরি আর কিছু ফুল। এসব কি ভাবি?
সারপ্রাইজ! উফ, এসব কখন করলে তোমরা? ভাবি, আজ সারাদিন এগুলোর আয়োজনই করেছেন আপনি আর মা মিলে আমাকে লুকিয়ে লুকিয়ে, না? হ্যাঁ গো হ্যাঁ। মায়ের ইচ্ছে ছিল তোমাদের জন্য ক্যান্ডেল নাইট ডিনারের আয়োজন করা। নাও হয়ে গেছে আমাদের কাজ। এবার তোমরা এনজয় করো। আর হ্যাঁ, এই বক্স দুইটায় দুইটা জিনিস আছে, একে অপরকে দিও। আমি যাচ্ছি। ভাবি, থ্যাংক ইউ। আপনিও একটা চেয়ার এনে আমাদের সাথে বসুন না। দেখো মেয়ে কি বলে, আমি কাবাব মে হাড্ডি হয়ে কি করব শুনি? তোমরা থাকো, আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ ভাবি। হা হা হা। ওয়েলকাম। ভাবি চলে যায়। অনু: হুম, সারপ্রাইজটা দারুণ ছিল না? হ্যাঁ। বসো তাহলে। উৎস আমার চেয়ারটা এগিয়ে দিল। আমি বসলাম। উৎস বসলো অন্য চেয়ারটাতে। উৎস বক্স দুটো খুলে দেখে একটা ছেলেদের আংটি আর একটা মেয়েদের আংটি। হাতটা দাও দেখি পরিয়ে দেই। না থাক, আমি একাই পরে নিব। আরে দাও না। উৎস একাই আমার হাতটা ধরে আমার আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। আর অপর আংটিটা আমার হাতে দিয়ে দিয়ে বলে, এই নাও, এটা পরিয়ে দাও আমায়। আপনি একাই পরে নিন না, সারা জীবন তো থাকবে না পাশে। আংটিটাই না হয় পরিয়ে দাও। তোমার স্মৃতি ভেবে আঙুলে সারা জীবন রেখে দিব। আমি উৎসর হাত থেকে আংটিটা নিয়ে ওর আঙুলে পরিয়ে দিলাম। কয়টা পিক তুলি? সেলফি? প্লিজ না করো না। হুম। উৎস আমাদের কিছু সেলফি নেয়। তারপর দুজন মিলে আমরা কেক কাটি। জ্বলতে থাকে মোমবাতিগুলো। আমরা খাবার খাই। আমাকে এক লোকমা খাইয়ে দিবে? আমার না খুব ইচ্ছে ছিল আমার বউয়ের হাতে প্রতিদিন ডিনার করব, কিন্তু পোড়া কপাল আমার। দিবে আর একটা লোকমা খাইয়ে? আমি উৎসর মুখে খাবার তুলে দিলাম। উৎসর দু চোখ জলে ছলছল করছে। আরেক লোকমা নিন। একবার খায় না, আর খাওয়ার সময় কান্না করে না। হুম দাও। আসলেই আজকের রাতটা যতদিন বাঁচি মনে থাকবে। এমন সারপ্রাইজ আর কোন দিন পাবো কিনা জানা নেই। ইচ্ছে করছে 3টা মাস থেকেই যাই মানুষগুলোর সাথে। কে জানে আর কোন দিন দেখা হবে কিনা। খাওয়া দাওয়া শেষ, চলো তাহলে নিচে যাই। ঘুম পাচ্ছে। হুম চলুন। এই দাঁড়াও দাঁড়াও, ফুলগুলো তো দিয়ে নেই। উৎস ফুলগুলো হাতে নিয়ে যেই না আমাকে দেওয়ার জন্য চেয়ার থেকে নেমে গিয়ে হাঁটু গেড়ে ছাদে বসেছে। আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। সায়ান ইজ কলিং। উৎস ফুলগুলো হাতে নিয়ে যেই না আমাকে দেওয়ার জন্য চেয়ার থেকে নেমে গিয়ে হাঁটু গেড়ে ছাদে বসেছে। আর তখনই আমার ফোনটা বেজে ওঠে। সায়ান ইজ কলিং। উৎসর মুখটা মলিন হয়ে যায়। আমি থতমত খেয়ে যাই। ফোনটা হাতে নিয়ে রিসিভ করি। হ্যালো সায়ান। হুম। কেমন আছো অনামিকা? হুম ভালো। তুমি? এই তো ভালো। দাদুর অবস্থা তেমন একটা ভালো না। কি থেকে কি হয়ে যায় বলা যায় না, তাই সবাই বলছে কিছুদিন থেকে যেতে। আর দাদু আমাকে ছাড়তে চাইছেন না। তুমি আর কয়টা দিন ধৈর্য ধরো। দাদু সুস্থ হোক একটু, আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে। বাসায় একদম নেট পাওয়া যায় না, তাই বাইরে রাস্তায় এসে ফোন দিতে হয়। থাক, সমস্যা নেই। চিন্তা করো না, সমস্যা হলে ফোন দিতে হবে না। এসেই একবারে ফোন দিও। দাদুর কাছে কাছে থেকো। আচ্ছা ঠিক আছে। নিজের যত্ন নিও।
আচ্ছা তুমিও। সায়ান ফোন রেখে দেয় আর উৎস উঠে দাঁড়িয়ে যায়, ফুলগুলো টেবিলে রেখে দেয়। চলো নিচে চলো, ঘুম পাচ্ছে। চলুন। রুমে এসে আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আম্মুর ফোন। হ্যালো। কিরে, একবারে ভুলেই গেলি আমাদের? দেখতে না হয় আসিস না, তাই বলে ফোনও দিবি না? একটা দিন ফোনও তো দিস না। ফোন দিলে রিসিভও করিস না, লাইন কেটে ফোন বন্ধ করে রাখিস। হয়েছে কি তোর? এমন কেন করিস? বাহ রে। জানো না কি হয়েছে আমার? জানো না এমন কেন করি? তোমাদের ইচ্ছে হয়েছে বিয়ে দিয়েছ, আপদ বিদেও করেছ। আমার ইচ্ছে আমি আরও বাড়িতে পা রাখবো না। তোমরা সুখে শান্তিতে থাকো। দেখ অনামিকা, উৎস তোর বাবার বন্ধুর ছেলে, আর ও খুব ভালো ছেলে। দেখবি ও তোকে খুব ভালো রাখবে। শুধু সংসারটা মন দিয়ে করে যা, সবাইকে আপন করে নে। দেখবি ওই পরিবার তোর কত আপন। আমার এত কিছু করা লাগবে না মা, তুমি রাখো এবার ফোন, আমার কাজ আছে। এই বলে ফোনটা আমি রেখে দেই। আমার রাগ এখনো কমেনি তাদের উপর থেকে। তাদের জন্যই আজ আমার জীবনটা এমন। দুই নৌকার মাঝখানে পড়ে আছি আমি। অনামিকা, এই অনামিকা। জি ভাবি। আসছি। কি করছিলে গো? কিছু না ভাবি। গতকালকে সারপ্রাইজটা কেমন ছিল বলো তো? ভালো ছিল ভাবি। জানো, উৎস না সব সময় আমাকে বলতো, অনামিকার বাবা একবার রাজি হোক বিয়ের জন্য, আমি প্রতি মাসে ওকে নিয়ে ক্যান্ডেল নাইট ডিনার করব। ও চাওয়ার আগেই সব কিছু এনে হাজির করব। লোকেরাও বউ পালে আর আমিও বউ পালবো। বউকে এত আদর যত্ন করব যে বাবার বাড়ি যেতে চাইবে না। সত্যি কি আমার দেবর খুব আদর যত্ন করে? আর তাই বুঝি বাবার বাড়ির নামে নাও না। আমি চুপ করে থাকি। থাক ভাই, এর লজ্জা পেতে হবে না। জানো তো, উৎস খুব ভালো একটা ছেলে। তোমার ভাইয়ের ইনকাম কম, পুরো সংসারের দায়িত্বও নিয়েছে, যাবতীয় খরচও চালায়। অন্য কেউ হলে হয়তো এমনটা করতো না। এই যুগের ছেলে চাইলেই টাকা পয়সা উড়াতে পারত, কিন্তু ও এমন না। এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝলে? তাছাড়া তোমাকে খুব বেশি ভালোবাসে ও। ওর মুখেই শুনেছি, সেই ছোট থেকে নাকি তোমাকে নিয়ে মনে মনে স্বপ্ন দেখেছে। আসলেই, কেউ মন থেকে কিছু চাইলে আল্লাহ তাকে নিরাশ করেন না। ছেলেটা বড্ড ভালো। ওকে কোন দিন কষ্ট দিও না ভাই। আমি আসছি। ভাবি চলে গেলেন, কিন্তু আমার বুকের ভেতর যেন ঝড় বইছে। এক নিমিষেই যেন সব ভেঙে চুরে যাবে। এত ভালো একটা ছেলেকে আমি দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে কিভাবে নিজে সুখের রাজ্যে পা রাখবো? উফ, কিচ্ছু ভাবতে পারছি না আমি। এই কোন পরীক্ষায় ফেললে তুমি আমায় খোদা? আমি যে কোন পথ দেখতে পাচ্ছি না। দুজন মানুষ, দুজনই আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, কিন্তু আমি তো একা মানুষ। একজনকে ভালো রাখতে গেলে অন্যজনকে দুঃখ দিতে হবে। কি করব আমি? কি করা উচিত আমার? দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। অনু। জি। শরীর খারাপ? না। তুমি এমন মন মরা হয়ে বসে থাকো কেন ইদানিং বলো তো? আগের মতো চঞ্চলতাটা যেন নেই আর তোমার মাঝে। কি হয়েছে? কিছু হয়নি। কিছু লাগবে? চা খাবেন? না, কফি খাবো। আচ্ছা বসুন, আমি নিয়ে আসছি। না, তুমি বসো, আমি নিয়ে আসি।
আচ্ছা। উৎস আমাদের দুজনের জন্য কফি করে নিয়ে আসে। আমার সাথে একটু ছাদে যাবে? হুম। আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ। আমার আকাশ দেখতে খুব ভালো লাগে। আর রজনীগন্ধা। রজনীগন্ধাও কারো প্রিয় ফুল হয়? হবে না কেন? আমার প্রিয়। আর কফি। আর ঝুম বৃষ্টি। ও আচ্ছা। আর কি জিজ্ঞেস করবে না? কি? তুমি। তুমি আমার খুব প্রিয়। সব কিছুর ঊর্ধ্বে। আচ্ছা, চলুন নিচে যাই। সায়ান ফোন দিয়েছিল? না। তুমি দাওনি? ওর ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। গ্রাম থেকে ফিরলে আমি ওকে ফোন দিতে বলেছি। আচ্ছা। অনু। জি। একটা সত্যি কথা বলবে? কি? এই এতগুলো দিন আমাদের এক ছাদের নিচে বসবাস। এই এতগুলো দিনে আমার জন্য কি তোমার মনে এক ছিলতেও ভালোবাসা কিংবা মায়া অনুভূত হয়নি? আবির্ভাব ঘটেনি? জানি না। মেয়েরা জানি না বললে সেই জানিনার ভেতরে 90% হ্যাঁ লুকায়িত থাকে। আমি কোনটা ধরে নেব? 90% নাকি 10%টা? মা ডাকছে, চলুন নিচে চলুন। তোমার ফোন নিচে রেখে এসেছো বলে বারবার নিচে যেতে চাইছো, তাই না? যদি তাই ভাবেন তবে তাই। আমি কথাটা বলে নিচে চলে এলাম। নিচে আসতেই দেখি আমার ফোন বাজছে। হ্যালো সায়ান। কোথায় ছিলে তুমি? সেই কখন থেকে ফোন করে যাচ্ছি। ওই তো একটু ছাদে গিয়েছিলাম। ও আচ্ছা। আমি ফিরেছি। এতদিন নানান সমস্যা, নেটের সমস্যা, দাদুর অসুস্থতার জন্য ফোন দিতে পারিনি। তুমি আগামীকাল ঠিক সকাল 9টায় আমার দেয়ার ঠিকানা মতো চলে আসবে। তারপর আমরা ডিভোর্স লেটার এখান থেকেই পাঠিয়ে দিব। বুঝেছো? হুম। ফোন রাখছি আমি। আচ্ছা। সায়ান ফোন দিয়েছিল? হ্যাঁ। কি বললো? বললো আগামীকাল সকাল 9টায় ওর কাছে চলে যেতে। তুমি কি বললে? বলেছি আচ্ছা। ও। অনু। হুম। সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে তুমি? আমি কোন উত্তর না দিয়ে উৎসের পাশ কাটিয়ে মায়ের রুমে চলে আসি। এখানে ভাবিও বসে আছে। অনামিকা। কিরে, এতক্ষণ কোথায় ছিলি? ডাকলাম সাড়া দিলি না। ছাদে ছিলাম মা। কেমন করে চুলগুলো ছেড়ে রেখেছিস? আয় চুলগুলো বেঁধে দেই। মা আমাকে কাছে ডেকে আমার চুলগুলো বেঁধে দিলেন। ভাবি আমার হাতের দিকে পায়ের দিকে তাকিয়ে বলেন, ও মা, এত বড় বড় নখ। আমি তো খেয়ালই করিনি এই কয়দিন। এত বড় নখ রাখলে নামাজ হবে না। দাঁড়াও, এক্ষুনি আমি কেটে দিচ্ছি। আজ থেকেই নামাজ পড়বে কেমন? ভাবি নেইল কাটার এনে আমার দুহাতের নখগুলো কেটে ছোট করে দিলেন। পায়ের গুলো আমিই কাটলাম। উৎস দূর থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখছে। আমি তাকাতেই ওর দিকেও চলে গেল। ভাবি দেখেছে উৎস যে দাঁড়িয়ে ছিল। অনামিকা, উৎসর কিছু লাগবে মনে হয়, যত। আচ্ছা ভাবি, যাচ্ছি। মানুষগুলোর এত আদর মায়া মমতা আমি কিভাবে ভুলবো? খোদা, আমি তো এদের মায় জড়িয়ে গেছি। এদের ছেড়ে কিভাবে যাব আমি? রুমে চলে গেলাম আমি। দেখি উৎস কপালে হাত দিয়ে শুয়ে পড়েছে। চোখ বরাবর হাত। নাকি চোখ ঢাকার চেষ্টা করছে ঠিক বুঝতে পারছি না। শুনছেন? এই যে শুনছেন? কিছু লাগবে আপনার? কথা বলছেন না যে? উৎস উঠে বসে পড়ে। হ্যাঁ হ্যাঁ লাগবে আমার। দিতে পারবে আমায়? যা লাগবে আমার?
পারবে দিতে? কি? আমার তোমাকে লাগবে অনু। তোমাকে লাগবে। শুধু তোমাকে লাগবে। দাওয়া আমায় এই তুমিটাকে। আমার কিচ্ছুটি চাই না। তুমি সারা জীবন যা বলবে আমি তাই করব। তুমি যদি বলো তোমার গায়ে স্পর্শ করতে পারবো না, আমি করব না। শুধু তুমি থেকে যাও আমার জীবনে। আমি বাঁচব না তোমায় ছাড়া অনু। আমার দম বন্ধ হয়ে আসে তুমি ছাড়া নিজেকে ভাবলে। প্লিজ অনু। আমি হাত জোর করছি। আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে সায়ানের চেয়ে বেশি ভালোবাসবো। তুমি সায়ানকে ভালোবাসো বলেই ও তোমাকে চায়, ভালোবাসে। আর আমি তোমাকে একাই ভালোবাসি। পাগলের মতো ভালোবাসি। তাহলে ভাবো একবার যদি তুমিও আমাকে ভালোবাসতে, তাহলে আমি আরো কতটা ভালোবাসতাম তোমায়। তোমাদের 1 বছরের ভালোবাসার জন্য আমার যুগ যুগের ভালোবাসাটাকে পায়ে পিষে মেরে ফেলো না প্লিজ। আমি সইতে পারবো না। উৎস কথাগুলো বলে কাঁদতে কাঁদতে চলে গেল রুম থেকে। রাতে কেউ আমরা ডিনার করিনি। দুজন দুদিকে ঘুরে শুয়ে আছি। ঘুম নেই কারো চোখেই। হঠাৎ উৎস আমাকে ডেকে বলে, তুমি উঠে একটু বসবে প্লিজ। আমি তোমার কোলে একটু মাথা রাখতাম। এটা আমার তোমার কাছে শেষ আবদার। কাল তো চলেই যাবে চিরদিনের মতো আমার জীবন থেকে। আর কোন দিন আমাদের দেখা হবে না। তুমি চাইলেও আমাদের আর দেখা হবে না। রাখবে আমার শেষ আবদারটা? হুম। আমি শোয়া থেকে উঠে বসলাম। উৎস আমার কোলে মাথা রাখলো। আমার মাথায় একটু হাত রাখবে? একটু চুলে বিলি কেটে দেবে? টেনে দিবে চুলগুলো? ছেলেটা কাঁদছে। ওর চোখের জলে আমার পা ভিজে যাচ্ছে। আমি ওর চুলগুলো আস্তে আস্তে টেনে দিতে লাগলাম। জানো অনু, আমি তোমাকে নিয়ে জীবনে অনেক স্বপ্ন দেখেছি। এত স্বপ্ন যে তা গুণে শেষ করা যাবে না। কিন্তু দেখো, আমার একটা স্বপ্নও পূরণ হবে না। আসলেই, অভাগাদের স্বপ্ন দেখতে নেই। অভাগাদের স্বপ্ন পূরণ হয় না। আপনি খুব ভালো। আপনি আমার থেকেও খুব ভালো একজনকে জীবন সঙ্গী করে পাবেন। দেখে নিয়েন। সে আপনাকে খুব ভালোবাসবে। অনু, চাই না আমার ভালো কাউকে। চাই না আমার অনেক ভালোবাসা। আমি শুধু তোমাকে চাই অনু। তোমাকে চাই। আমাকে ছেড়ে যেও না প্লিজ। যেও না আমাকে ছেড়ে। তুমি ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? উৎস কাঁদতে থাকে সমানে। আমি আমার চোখের জল অনুভব করি। কিন্তু কেন এই জল আজ আমার চোখে? কেন উৎসর কান্না আমার বুকে এসে আঘাত করছে? কেন কষ্ট হচ্ছে ওর জন্য আমার? প্রশ্নের উত্তরগুলো জানা নেই আমার। একটা গল্প শুনবে অনু? হুম। বলবো? হুম। এক দেশে অভাগা এক ছেলে ছিল। ছেলেটা একটা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখত। স্বপ্ন দেখত মেয়েটাকে বিয়ে করে খুব ভালো থাকবে। মেয়েটাকে নিয়ে মধুচন্দ্রিমায় যাবে। মেয়েটার ছোট ছোট আবদার পূরণ করবে। হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দিয়ে চমকে দিবে মেয়েটাকে। আর স্বপ্ন দেখত, অফিস যাবার সময় মেয়েটা ছেলেটার কপালে চুমু দিয়ে বলবে, সাবধানে যেও। ঘুম ভাঙবে ছেলেটার কপালে মেয়েটার চুমু খেয়ে। আর মেয়েটা প্রতি রাতে ঘুমাবে ছেলেটার ঠোঁটের স্পর্শ নিয়ে ওই কপালে। তারপর ওদের না ছোট ছোট দুটো রাজকুমার রাজকুমারী হবে। সংসারটা স্বর্গে পরিণত হবে। এক সময় ওরা বড় হবে, ওদের বিয়ে হবে। সেই ছেলেটা মেয়েটা একসাথে বুড়ো বুড়ি হবে। আর একদিন ছেলেটা হঠাৎ করে বুড়িটার আগেই। কথাটা শেষ করার আগেই আমি উৎসর মুখ আটকে ধরি। চুপ, আর বলতে হবে না। উৎস আমার চোখের দিকে তাকালো।
হঠাৎ করেই উঠে বসে আমাকে জড়িয়ে ধরল শক্ত করে। আর বলতে লাগলো, আমার মরণের কথা যদি শুনতেই না পারিস, তাহলে আমাকে ছেড়ে গিয়ে মরণ যন্ত্রণা কিভাবে দিয়ে যাবি বল? কিভাবে কিভাবে কিভাবে? উৎস আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ওর পিঠ পর্যন্ত হাত উঠিয়ে ওকে জড়িয়ে ধরলাম না। উৎস কাঁদছে, কাঁদছি আমিও। তুই কোন দিন আমাকে ভুলতে পারবি না অনু? কোন দিন না? দেখে নিস তুই। সায়ানের সাথে সংসার করলেও ভাবনা জুড়ে শুধু আমিই থাকবো। এই উৎসই থাকবে। হঠাৎ উৎসের মোবাইলটা বেজে ওঠে। আপনার ফোন বাজছে। বাজুক। আমার জীবনেরই 12টা বেজে গেছে। আর ফোন ফোন অবিরত বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে। তাই আমি উৎসকে সরিয়ে দিয়ে বললাম, ইম্পর্টেন্ট কল বোধহয়। উৎস গিয়ে ফোনটা হাতে নিল, রিসিভ করেই বলল, হ্যালো নিঝুম। কথাটা বলার সাথে সাথে বুকের ভেতর ছিনছিনে ব্যথা অনুভব করলাম। বুঝলাম না নিঝুমের নাম নিতেই এত খারাপ লাগছে কেন আমার। নিঝুম, কি হয়েছে? কাঁদছো কেন? স্পষ্ট বোঝা যাচ্ছে নিঝুম কাঁদছে। তাই উৎস বারবার জিজ্ঞেস করছে নিঝুমকে, ওর কি হয়েছে, কাঁদছে কেন ও? আরে কি হয়েছে বলবে তো? এইভাবে কেঁদে গেলে আমি কিভাবে বুঝবো কান্নার কারণটা কি? আমার সাথে আগামীকাল দেখা করবে? কি হয়েছে আগে বলবে তো নাকি? আমি আগামীকাল তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা, অফিসে এসো, দেখা হবে। না, অফিসে না, অন্য কোথাও। আচ্ছা বলো, কোথায়? নিঝুম উৎসকে একটা ঠিকানা বলে। তুমি কেঁদো না, আমি আগামীকাল সকালেই আসবো। এখন ঘুমাও তুমি। আসবেই কিন্তু? হ্যাঁ আসবো। নিঝুম ফোন রেখে দেয়। কিন্তু আমার কেন যেন অস্বস্তি লাগতে শুরু করে। কি বলল নিঝুম? দেখা করতে বলল? কেন? জানি না, বলেনি। ও এত রাতে ফোন কেন দিল? ওই যে দেখা করতে চায়, সেই জন্য। তাই বলে এত রাতে ফোন দিবে? আর ও কেন দেখা করতে চাইবে আপনার সাথে? তুমি কেন এমন রিয়েক্ট করছো? আমি কিভাবে জানবো ও কেন দেখা করতে চাইছে? আমি কেন রিয়েক্ট করছি তাই না? সেটাই তো। আমি কেন রিয়েক্ট করব? ওকে যান, গিয়ে দেখুন কি বলে। হয়তো বিয়ে টিয়ে করতে চাইবে। ভালোই হয়েছে। আপনার তো বউ রেডি আছে। এখন শুধু আমার যাবার পালা। আমি গেলেই লাইন ক্লিয়ার। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছ। আমার তো নিঝুমের কথা মনেই ছিল না। যদিও মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসে। ও হ্যাঁ, সকালেই যাবে তো তুমি, তাই না? আমি কি তোমাকে পৌঁছে দিব তাহলে? তোমাকে নামিয়ে দিয়ে আমি তাহলে নিঝুমের ওখানে চলে যাবনে। আচ্ছা ঘুমাও তুমি। থ্যাঙ্কস নিঝুম, আমাকে এতটা ভালোবাসার জন্য। অন্তত তোমার ভালোবাসা পেয়ে হলে কিছুটা ভুলতে পারবো কাউকে। উৎস একা একা কথাগুলো বলে বালিশ নিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। আর এইদিকে আমার সারা শরীর জ্বলতে লাগলো। এটা কি জেলাসি? নাকি অন্য কোন কারণ? এই উত্তরটা জানা নেই আমার। সকাল হতেই বাড়ির সবাইকে বললাম, বাসায় যাব বেড়াতে কিছুদিনের জন্য। সবাই কথাটাকে স্বাভাবিকভাবেই নিল। উৎস যাবে? না মা, ওর নাকি অফিসে কি কাজ আছে। আমাকে দিয়ে চলে আসবে। ও আচ্ছা। সাবধানে থাকিস মা। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। জড়িয়ে ধরার সাথে সাথে কান্না চলে আসে আমার। আমি কেঁদে দেই। আরে পাগলি মেয়ে,
কয়েকদিনের জন্য যাচ্ছিস, সারা জীবনের জন্য না। কাঁদিস না। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসি। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম উৎসর সাথে। বুকের ভেতরটা খা খা করছে, অসহ্য ব্যথা হচ্ছে বুকের ভেতর। এই মানুষগুলোকে ছেড়ে কিভাবে থাকবো আমি? উৎস আমাকে বাইকে করে নিয়ে যায় সায়ানের দেয়া ঠিকানায়। আমি উৎসকে জড়িয়ে ধরে বাইকে বসি। উৎস অবাক হয়ে যায়। নিজের খেয়াল রাখবে, আর যে কোন প্রয়োজনে আমাকে ফোন দিবে। আমি তোমার জন্য সদা প্রস্তুত থাকব। দোয়া করি সুখী হও তোমার ভালোবাসার মানুষটার সাথে। আমার মুখ থেকে কোন কথা বেরুচ্ছে না। দুজন চুপচাপ। কিছুক্ষণ পর আমরা গন্তব্যে পৌঁছে যাই। এইখানে আসতে বলেছে সায়ান তোমাকে? হ্যাঁ, নিঝুমও তো আমাকে এখানেই আসতে বলেছে। ও, আসলে এই জায়গাটাতেই সব জুটি মিট করে তো। তাই আর কি। পপুলার জায়গা এটা কাপলদের জন্য। উৎস। হুম। ওই উই তুমি আমার নাম ধরে ডেকেছ? উৎস। বলো। একবার জড়িয়ে ধরবে আমাকে, শেষবারের মতো? উৎস কোন কথা না বলে আমাকে বুকের সাথে ঝাপটে ধরে। আমি কান্না করে দেই। উৎস, আমি তোমাকে খুব মিস করব। খুব বেশি মিস করব। তুমি আমাকে ক্ষমা দিও প্লিজ। ক্ষমা করে দিও আমায়। আর তখনই নিঝুম এসে উপস্থিত হয়। উৎস। আর উৎস আমাকে ছেড়ে দিয়ে নিঝুমের দিকে ঘুরে দাঁড়ায়। উৎস আমাকে ছেড়ে দিয়ে নিঝুমের দিকে ঘুরে দাঁড়ায়। নিঝুম, কখন এসেছো? এই তো মাত্রই এলাম। কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? এতদিন কোথায় ছিলে? অফিসেও আসোনি? গ্রামের বাড়িতে গিয়েছিলাম। দাদু খুব অসুস্থ ছিলেন তাই? ও আচ্ছা। তো এখন কেমন আছেন তিনি? আছেন কোন রকম? তো বলো, এত রাতে তুমি এইভাবে কান্না করলে কেন? আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। কি হয়েছে বলো আমাকে। আমি তোমাকে ভালোবাসি এটা নিশ্চয়ই জানো তুমি। উৎস এবার আমার দিকে ঘুরে তাকালো। দেখো, এসব কথা এখন রাখো। নিঝুমের কথাটা শুনে বুকের ভেতর যেন ছোটখাটো একটা ভূমিকম্প হয়ে গেল আমার। জানো, আমার কপালটাই খারাপ। তোমাকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি। একসাথে জবে ঢুকলাম, কিন্তু তোমার মন পেলাম না। ওই দিকে যাকে বিয়ে করলাম, সেও আরেকজনকে মন দিয়ে বসে আছে। কি? বিয়ে করেছো তুমি? ওই পচা মেয়ে। হুট করে বিয়ে করে ফেললে আর আমাকে জানালে না। দাওয়াত না হয় নাই দিলে? ট্রিট তো দিতেই হবে। নিঝুমের বিয়ের কথাটা শুনে কেন যেন শান্তি লাগছে আমার। জোরে একটা নিঃশ্বাস নিলাম। বিয়েটা আসলে হঠাৎ করেই হয়ে গেল, তাই কাউকে জানাতে পারিনি। সিনেমার মতো দাদু মৃত্যুর মুখে দাঁড়িয়ে বললেন, আমার শেষ ইচ্ছা আমার নাতি এবং নাতনির বিয়ে দেখা। আর আমি ওদের দুজনের বিয়ে দেখে মরতে চাই। দাদুর ইচ্ছে আমি যেন আমার চাচাতো ভাইকে বিয়ে করি। তাই বাধ্য হয়ে আমাদের বিয়েটা করতে হয়। কিন্তু বাসর ঘরেই তার মুখে শুনি সে আমাকে স্ত্রীর অধিকার দিতে পারবে না। আর তখনই সায়ান এসে সেখানে উপস্থিত হয়ে উত্তর দেয়, কারণ আমি অনামিকাকে ভালোবাসি। সায়ান তুমি? আমি। হ্যাঁ আমি। আপনি সায়ানকে চেনেন নাকি? নিঝুম। এই সায়ানই কি সেই সায়ান অনু? এই সায়ানই তো আমার চাচাতো ভাই আর এখন আমার বর। উফ শিট। উৎস। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ক্লিয়ার করি।
নিঝুম আমার চাচাতো বোন, আর দাদুর কথায় বাধ্য হয়ে ওকে আমার বিয়ে করতে হয়। গ্রামে নেট ছিল না আর বিয়ে এসব ঝামেলার কারণে আমি এতগুলো দিন অনামিকাকে ফোন দিতে পারিনি। এতদিন পর আমি বাসায় কোন রকম ম্যানেজ করে তারপর নিঝুমকে নিয়ে চলে আসি। আর অনামিকা আমার ভালোবাসা, যাকে আমি চিরদিনের মতো আমার ঘরে নিয়ে যেতে এসেছি আজ। অথচ আমি এসবের কিছুই জানি না। আমি তো এসেছি উৎসের সাথে দেখা করে ওর সাথে আমার মনের কষ্টগুলো শেয়ার করতে। আর এখন এসে দেখি আমারই বরের প্রেমিকা আমারই ভালোবাসার মানুষটার ওয়াইফ। আর আমার বর তাকেই পেতে আমাকে গ্রাম থেকে নিয়ে এসে আমার জায়গা মতো আমাকে ছেড়ে দিয়েছে। আর ও ওর জায়গায় চলে গেছে। সব কিছু এলোমেলো লাগছে। কিছুই এলোমেলো না। এখন সব ক্লিয়ার হলো। তা ভাই উৎস, আপনি তো সবই জানেন, আমি আর অনামিকা দুজন দুজনকে খুব ভালোবাসি। আর আমরা চাই দুজনে এক হতে। তাই আপনি দয়া করে আমাদের মাঝ থেকে সরে দাঁড়ান। আমাকে আমার অনামিকাকে নিয়ে যেতে দিন। তাহলে তো আমার জন্য আরো ভালো। অনামিকা, বইন তুমি দয়া কইরা উৎসের জীবন থেকে সইরা গিয়া সায়ানের সাথে চইলা যাও। তুমিও তোমার ভালোবাসার মানুষ নিয়ে সুখী হও। আমারেও আমার ভালোবাসার মানুষ নিয়ে সুখী হতে দাও। এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিলাম। মাথাটা চক্কর দিচ্ছে আমার। কি হচ্ছে এসব? জীবন কেমন গেম খেলছে আমার সাথে। উৎস, সায়ান আর নিঝুমের কথা শুনে আমার দিকে তাকালো। তাকিয়েই আছে আমার দিকে। এদিকে সায়ান আমাকে বলছে, তাহলে তো ঝামেলা সলভ। চলো তাড়াতাড়ি। আমরা দুজনই দুজনকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবনে। তুমি উৎসকে, আমি নিঝুমকে। তারপর আমরা বিয়ে করে নিব। উৎস আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে নিঝুম ওর হাত ধরে ওকে টেনে নিয়ে বলে, চলো তো এখান থেকে, ওদের ওদের মতো যেতে দাও। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চলো। নিঝুম উৎসর হাত ধরে টানতে থাকে। আর সায়ান আমার কাছে এসে দাঁড়ায়। আর তখনই আমি বলে উঠি, হাত ছাড়ুন। মানে? আমি বলেছি হাত ছাড়ুন। আমি তো সায়ানের হাত ধরিনি, আমি উৎসের হাত ধরেছি। আমি বলছি ছাড়ুন আমার স্বামীর হাত। কি? সায়ান। নিঝুম হাত ছেড়ে দেয় উৎসর। আমি উৎসর কাছে গিয়ে দাঁড়িয়ে বলি, এই 3টা মাসে যতটুকু ভালোবেসেছ তার থেকে শতগুণ বেশি আমাকে ভালোবাসতে হবে। পারবে না বাসতে? যদি পারো, তাহলে আমি প্রতি রাতে আমার কোলে তোমায় মাথা রাখতে দেব। চুলগুলো টেনে দিব। শাড়ির কুচি ধরে দিতে চেয়েছিলে না সারা জীবন? সেই অধিকারটাও দিব। পারবে বাসতে? উৎস আমার কথা শুনে বাচ্চা ছেলের মতো কান্না করে দেয়। আর যেই না আমাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসে আমি মাথা ঘুরে উৎসের উপরই পড়ে যাই। এরপর যখন আমার জ্ঞান ফিরে আমি তখন আমাকে হসপিটালের বেডে দেখতে পাই। আমার মাথার কাছে বসে আছে উৎস। আর একটু দূরে বসে আছে সায়ান আর নিঝুম। কি হয়েছে? আমি এখানে কেন? কিছু হয়নি তবে হবে। আমি বিস্ময়ের দৃষ্টিতে উৎসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, কি হবে? আরে পাগলি, ভয়ের কিছু না। এভাবে তাকিও না। তাহলে কি হবে বলো? বলবো? হুম। তুমি মা হবে। কি? হ্যাঁ। আর আমি বাবা। আমি লজ্জায় দুহাত দিয়ে আমার মুখ ঢেকে ফেলি। আর উৎস আমাকে জড়িয়ে ধরে। ওইদিকে সায়ান আর নিঝুম দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ পর আমি ওদের কাছে ডেকে বলি, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আর উনি চান তুমি আর নিঝুম একসাথে থাকো। আর আমি এবং উৎস। বিয়ে একটা পবিত্র বন্ধন।
এ বন্ধন চিরদিন অটুট থাকুক। কথাগুলো বলেই আমি নিঝুমের হাতটা সায়ানের হাতে তুলে দিলাম। সুখী হও তোমরা। আমার ভালোবাসার মানুষটাকে কোনদিন কষ্ট দিও না ভাই। সায়ান, আমার জীবন দিয়ে আমি অনুকে আগলে রাখবো। উৎস, আর তুমিও আমার ভালোবাসার মানুষটাকে কোনদিন আঘাত করো না। নিঝুম, ও আপনি চিন্তা করবেন না। আপনার ভালোবাসার মানুষকে আঘাত না করলেও আমার সন্তানের বাবাকে তো আমি আঘাত করতেই পারি। হি হি। দুজন দুজনকে নিয়ে নতুন করে জীবন শুরু করো। দুজন দুজনকে এতটা ভালোবাসো যাতে কারো মনে কোন দুঃখের ছাপই না থাকে। সুখী হও। উৎস, সায়ান আমার মাথায় হাত রেখে বলল, নিজের খেয়াল রেখো। আমি নিঝুমকে নিয়ে একবারে গ্রামে চলে যাব। তোমাদের বেবি হলে জানিও। এসে দেখে যাব। আসি। আমি মাথা ঝাঁকিয়ে চোখ বন্ধ করে বললাম, হুম। আসি তাহলে। নিঝুম, এসো। উৎস, সায়ান আর নিঝুম চলে গেল। আর কতক্ষণ এখানে থাকবো হুম? ডাক্তার বলেছে একটু পরেই বাসায় নিয়ে যেতে পারবো। তাহলে চলো তাড়াতাড়ি বাসায়। আমাদের 3 মাসের সংসারকে জন্মজন্মান্তরের সংসার করে গড়তে হবে যে। আমাদের ঘরটাকে নতুন করে সাজাতে হবে যে। উৎস আমাকে ওর বুকের সাথে লেপ্টে নিয়ে বলল, ভালোবাসি। আমি হাসতে হাসতে উত্তর দিলাম, ভালোবাসি কিনা জানি না, তবে তোমায় ছেড়ে থাকতে পারবো না। সমাপ্ত।